ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের ৫ম নাম্বার ক্লাস। ৫ নাম্বার ক্লাস হিসাবেও আমরা বেশি দূর আগাইতে পারি নাই। তার কারণ হচ্ছে আমরা মাত্র পড়ি ১ ঘন্টা বা ৫০ মিনিট করে। এর উপরে পড়া হয় না। একটু বেশি করে পড়তে পারলে আমাদের আজকে মোটামুটি 80% শেষ হয়ে যাইত। বাট আমরা একটু স্লো পড়তেছি। তার কারণ হচ্ছে তোমরা ১ ঘন্টার উপরে ক্লাস করতে চাও না। তো এটা করা উচিত। একটু ১ ঘন্টার উপরে যাওয়া উচিত। ১ ঘন্টা ২০ মিনিট এরকম স্ট্যান্ডার্ডে। পরের বছর থেকে যাইতে গেলে তোমাদের আবার পড়াইতে হবে, কারণ এসএসসি তে ফেল টেল আসবে তো। পরের বছর আবার টেনেই, এই যে পরের বছর আবার টেনেই পড়তে হবে ১ ঘন্টা করে ক্লাস করলে। আচ্ছা, আমরা আজকে কিছু বেসিক জিনিসপত্রগুলো দেখব। যেমন আমরা বোর পরমাণু মডেল থেকে পরমাণু মডেল দেখছিলাম, তাই না? আমি একটা পরমাণু মডেল মনে করে আঁকাচ্ছি। আমি একই কথা বারবার বলার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যে একেবারে বুঝে যাবা, একবারেই বুঝে যাবা, সে বিরক্ত হবে না, বারবার শুনবা, তাহলে তোমার একটু রিভাইজ হবে আর কি। আচ্ছা, তাহলে প্রথমত এই যে মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এবং বাহিরের যে কক্ষপথগুলা, এটা হচ্ছে ১ নাম্বার কক্ষপথ। আমি নাম্বারিং করে দিচ্ছি। ১ নাম্বার কক্ষপথ, এটা ২ নাম্বার কক্ষপথ, ৩ নাম্বার কক্ষপথ এবং ৪ নাম্বার কক্ষপথ। তো এখানে ৪টা কক্ষপথ আমি আঁকাইছি। কক্ষপথ আরো থাকতে পারে, তাই না? তো আমাদের এসএসসি লেভেলে ৪ পর্যন্ত পড়লে মোটামুটি হয়ে যায়। ৫ নাম্বারে হাইস্ট যাইতে পারে, নাও পারে, এরকম একটা অবস্থা। তো ৪টা কক্ষপথ আমি এখানে ডিনোট করলাম। এখন এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো থাকবে, এটা তো আমরা বুঝতে পারি ইজিলি, তাই না? কিন্তু কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কিন্তু আমরা জানি না। এই যে ১ নাম্বার কক্ষপথ, এখানে যদি ইলেকট্রন ৫টাও থাকতে পারে, ১০টাও থাকতে পারে, কয়টা থাকবে সেটা আমরা জানি না। সেটা কয়টা থাকবে সেটা ডিপেন্ড করে একটা সূত্রের উপরে। একটা সূত্র অনুযায়ী এই ইলেকট্রনগুলো প্রতিটা কক্ষপথে থাকে, প্রতিটা কক্ষপথে অবস্থান করে। ১ নাম্বার কক্ষপথে নির্দিষ্ট কিছু ইলেকট্রন থাকবে, এর বেশি থাকতে পারবে না। ২ নাম্বার কক্ষপথে নির্দিষ্ট কিছু থাকবে, কমও থাকতে পারবে না, বেশিও থাকতে পারবে না। হ্যাঁ, আবার ৩ নাম্বার কক্ষপথে নির্দিষ্ট কিছু ইলেকট্রন থাকবে। একটা লিমিট আছে যে এর এর বেশি হওয়া যাবে না, এর বেশি ইলেকট্রন ওই কক্ষপথে থাকতে পারবে না, একটা লিমিট আছে। তো সেইটা বের করার জন্য আমাদের সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। খাতায় তুলতে হবে অবশ্যই, নোট না থাকলে পরে অবস্থা খারাপ হবে। আচ্ছা, কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এই সূত্রটা হচ্ছে 2n²। 2n², এইটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। ভালো করে মনে রাখতে হবে, কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। সামনে আরেকটা সূত্র দেখবো, সেখানে কিন্তু প্যাচ লাগানো যাবে না। এটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ওকে, দেখো প্রথম কক্ষপথকে 1 দ্বারা প্রকাশ করছি, আর কক্ষপথকে বোর পরমাণু মডেল থেকে আমরা শিখছি এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এটাও n দ্বারা লিখা যাবে, এটাও n দ্বারা লিখা যাবে। প্রতিটা কক্ষপথকে n দ্বারা লিখা যায়। আর নাম্বারিং করছি কেন? যাতে আমরা আলাদা আলাদা করতে পারি। আর বোর পরমাণু মডেল থেকে আমরা আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারি, যে প্রথম কক্ষপথকে বলা হয় কে, দ্বিতীয় কক্ষপথকে বলা হয় এল, তৃতীয় কক্ষপথকে বলা হয় এম, চতুর্থ কক্ষপথকে বলা হয় এন। এরপরে যদি আরো পঞ্চম থাকতো তাহলে ও, তারপরে পি, এইভাবে চলতো, এইভাবে চলতো যদি আরো থাকতো। বাট এখানে আমি আঁকাই নাই, থাকতে পারতো, স্বাভাবিক। আচ্ছা, তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কয়টা দেখি তো। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, এই যে সূত্র, 2n²। 2n²। নিয়মতান্ত্রিক ভাই চলে আসছে।
ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, আমরা বেশি দূর পড়ি নাই, আমরা ওই যে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয় শুরু করছিলাম মাত্র, যে এখানে যে আমাদের কক্ষপথ আছে ইলেকট্রনগুলোর, এই কক্ষপথে আসলে কয়টা কয়টা করে ইলেকট্রন থাকতে পারে সেইটাই আমরা শিখতেছিলাম এখন। আচ্ছা, তো আমরা বের করতেছি প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, আমি একটু ভাঙায় লিখে রাখি নাহলে পরে বুঝবা না। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, কিভাবে বের করব? কিভাবে বের করা যায়, এই যে 2n² এই সূত্র দ্বারা বের করা যায়। তো সূত্র ফেলে দাও এখানে, 2n²। 2n², প্রথম কক্ষপথের জন্য n এর মান কত? প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, 1 তার উপর স্কয়ার। 1 স্কয়ার করলে তো 1ই হবে, 1 আর 2 গুণ করলে 2 হবে। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 2টি। একইভাবে দ্বিতীয় কক্ষপথে বের করতে পারবো। দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে? সূত্র ফালাই দিই, 2n²। 2n² মানে কি? দ্বিতীয় কক্ষপথে n এর ভ্যালু কত? 2 নাম্বার কক্ষপথ, n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2²। এখানে কত আসবে? 8 আসবে। 2 ইন্টু 2²। আচ্ছা, একইভাবে তৃতীয় কক্ষপথে কতগুলো থাকতে পারবে? তৃতীয় কক্ষপথে 2n² সূত্র আবারও। এখন 2n এর ভ্যালু কত? 3 নাম্বার কক্ষপথের জন্য n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3²। তাহলে 3² মানে 9, 9 দুগুণে 18টি ইলেকট্রন থাকতে পারবে। 3 নাম্বার কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারবে, 2 নাম্বার কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে কিভাবে 4 নাম্বার কক্ষপথে দেখি? চতুর্থ কক্ষপথ, চতুর্থ কক্ষপথে থাকতে পারবে 2n² সূত্র ফেলে দিচ্ছি, তারপরে 2 ইন্টু n এর ভ্যালু কত? 4, 4 নাম্বার কক্ষপথের জন্য, তাহলে এখানে কত আসবে? 32টি, মানে 32টি ইলেকট্রন থাকতে পারবে 4 নাম্বারটায়। তাহলে এখানে থাকতে পারবে কতজন? 32টি ইলেকট্রন থাকতে পারবে এখানে। এখানে কয়টা থাকতে পারবে? 3 নাম্বারটায়, 3 নাম্বারটায় থাকতে পারবে 18টি ইলেকট্রন। তারপর 2 নাম্বারটায় কয়টা থাকতে পারবে? 8টি ইলেকট্রন। দুই নাম্বারটা থাকতে পারবে 8টি ইলেকট্রন, আর 1 নাম্বারটা থাকতে পারবে মাত্র 2টি ইলেকট্রন। আচ্ছা, তো এইভাবে তো সহজ সরল ভাবে বলা যায় যে প্রথম কক্ষপথে 2টা থাকবে, এগুলো মুখস্থ করে ফেলবা দিন শেষে, বাট সূত্রটাও মনে রাখা লাগবে। যদি বলতো 5 নাম্বার কক্ষপথের জন্য, তাহলে n এর ভ্যালু হইতো কত? 5। যদি 5 নাম্বার কক্ষপথ বলতো, তাহলে n এর ভ্যালু কত হইতো? 5, 5² ইন্টু 2, তাহলে 25 ইন্টু 2, 50টা ইলেকট্রন থাকতে পারবে 5 নাম্বার কক্ষপথে। তাহলে এইভাবে যদি বলে যে 100 নাম্বার কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, বের করতে পারবো ইজিলি। বাট অতগুলো আমাদের লাগে না, অতগুলো আমাদের লাগে না, আমরা 4 থেকে 5 পর্যন্ত শিখলেই আমাদের হয়ে যাবে। ওকে, তো যেটা বলতেছিলাম যে এখানে তো ইজিলি বলে দিল যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। আমি তোমাকে যদি একটু এক্সেপশনাল প্রশ্ন করি, এটা জবাব দিবা। ও কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, বের করো তো। এটা বের করো তো, খুবই ফাস্ট, এটা তো 10 সেকেন্ড লাগার কথা, বলো তো, যদি বুঝে ফেলো আর কি। ও নাম্বার কক্ষপথ, এটা কিন্তু জিরো না, এটা হচ্ছে ও। ও কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? ব্রেইন টেস্ট, বলো 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 বলো। 5টি ইলেকট্রন থাকতে পারবে? ভুল করছো। আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। 25 না 50। আচ্ছা, কিভাবে হইলো এটা? ও কক্ষপথ, এটা কে না কে হচ্ছে কত নাম্বার কক্ষপথ? 1 নাম্বার। এল হচ্ছে 2 নাম্বার, এম হচ্ছে 3 নাম্বার, এন হচ্ছে 4 নাম্বার, ও ও হচ্ছে আমাদের 5 নাম্বার কক্ষপথ। তাহলে 5 নাম্বার কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে বের করি এখন। তাহলে এখানে থাকতে পারে কত? 2n²। 2n², 2 ইন্টু n এর ভ্যালু কত? 5, যেহেতু 5 নাম্বার কক্ষপথ। ও যে 5 নাম্বার কক্ষপথ, মানে ও এটা যে 5 নাম্বার কক্ষপথ, এইটা আমাদের বুঝতে হবে কিন্তু এই হিসাব করে, কে এল এম এন ও 5 নাম্বার। তাহলে এন এর ভ্যালু কত এখানে? 5, 5²। তাহলে 2 ইন্টু 5² দিলে কত আসবে এখানে? এখানে আসবে হচ্ছে 50, জায়গা হচ্ছে না লেখার জন্য।
এখানে আসবে হচ্ছে তোমাদের 50টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এখানে ও বলা অথবা 5 নং কক্ষপথ বলা একই কথা, কিন্তু 5 নং কক্ষপথ বলা আর ও কক্ষপথ বলা একই একই কথা, এটা তোমাদের ধরতে পারতে হবে। ওকে, তাহলে আশা করি প্যাচ দিলে পারা যাবে। হ্যাঁ, এখন যদি এল নাম্বার কক্ষপথ বলতো, এল কক্ষপথ, তাহলে 2 বসাই দিতাম এন এর ভ্যালু। আশা করি বোঝা গেছে, এখন পারবো। তাহলে এইভাবে আমরা কিসে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি? কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব, এইখানে। ঠিক আছে, এটা আমরা কি দেখলাম? আচ্ছা, এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব। সংখ্যা বানান ভুল হইছে, সমস্যা নাই, তোমরা বুঝলেই হবে। ওকে, নেক্সট। তাহলে এখন মনে করো আমি হাইড্রোজেন, আমি কয়েকটা মৌল আঁকাচ্ছি, ঠিক আছে? প্রথমে কয়েকটা মৌল আঁকাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর সাক্ষাৎ হইলো। হ্যাঁ, আচ্ছা, যখন নেটওয়ার্ক চলে যাবে তখন আব্রাম অথবা তোমার দুজনের ফোনে দেখবা যে কার ফোনে নেটওয়ার্ক চলতেছে, তখন ওই ফোনে চলে যাবা সাথে সাথে, পরে নিজের ফোনে ঢুকে পরে শুরু করবা আর কি। আচ্ছা, ঠিক আছে। হিলিয়াম, লিথিয়াম। সেখানে তো আর জায়গা হচ্ছে না, আমি 2টা সারি করাই এখানে। আচ্ছা, প্রথমে আসো হাইড্রোজেনের জন্য। এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন লিখতেছি। মাঝখানের এটা কি? মাঝখানে কে থাকে? মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। হাইড্রোজেন কত নাম্বার মৌল? 1 নাম্বার মৌল। তাহলে প্রোটন সংখ্যা কত? 1। লিখে দিচ্ছি এখানে 1। এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1। এখন সাধারণ অবস্থায় কোনো চার্জ যদি না থাকে তাহলে প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা তো তাই। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম কখন? যখন কোনো মৌলে কোনো চার্জ না থাকে। ওকে, তাহলে হাইড্রোজেন এখানে কোনো চার্জ নাই, আমি চার্জ কোনো দিচ্ছি না এখানে। প্রোটন সংখ্যা হচ্ছে 1, কিভাবে বুঝলাম? ওই যে সারি গুনতে হবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তাহলে হাইড্রোজেন হচ্ছে 1 নম্বরে আছে, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 হইলে ইলেকট্রন সংখ্যা কত? 1 হবে অবশ্যই। ওকে, তাহলে একটা ইলেকট্রন কোথায় থাকবে এখন? এই যে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থেকে যাবে, এইখানে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকবে। আচ্ছা, এরপরে আসো আস্তে আস্তে। দ্বিতীয়টা হচ্ছে মনে করো হিলিয়াম। দ্বিতীয়টা হচ্ছে আমাদের হিলিয়াম। হিলিয়ামে কয়টা প্রোটন সংখ্যা কত? হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2। কিভাবে বের করলাম? হাইড্রোজেন, হিলিয়াম, 2 নাম্বার মৌল। তাহলে 2 নাম্বার মৌল যদি হয় হাইড্রোজেন, তাহলে হিলিয়াম, সরি, 2 নাম্বার মৌল যদি হয় হিলিয়াম, তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 2। আর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম সাধারণ অবস্থায়, তাহলে 2টা ইলেকট্রন আছে এখানে।
হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা। তাহলে দুইটা আমি কি দিব? প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দিব। তাহলে এখানে একটা দিলাম, আর মনে করো এখানে একটা দিলাম। আচ্ছা, এরপরে আসো। এরপরে মনে করো যে লিথিয়াম। এরপরে যে মনে করো যে লিথিয়াম। এখন লিথিয়ামে প্রোটন সংখ্যা কত? 3। তাহলে লিথিয়ামে যদি প্রোটন সংখ্যা 3 হয়, ইলেকট্রন সংখ্যাও 3, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন বসাবো, তাই না? এটা হচ্ছে লিথিয়াম, ইলেকট্রন সংখ্যা বসাই। তো এটা প্রথম কক্ষপথ। এটা তোমরা কিন্তু এটাকে প্রথম কক্ষপথ ভাইবো না, এটা কিন্তু প্রথম কক্ষপথ না, এটা হচ্ছে নিউক্লিয়াসের গোল আর কি, এটা নিউক্লিয়াস বোঝাচ্ছে। আর প্রথম কক্ষপথ হচ্ছে যেটা 2 নাম্বার বৃত্ত থেকে শুরু। ওকে, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন যাবে, দিলাম। 3টা ইলেকট্রন না, তাহলে 3টা ইলেকট্রন দিয়ে দেবো, তাই না? 3টা ইলেকট্রন দিয়ে দিব, বাট 3টা ইলেকট্রন এখানে হবে না। আমরা একটু আগে শিখলাম না যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা। তাহলে এখানে 3টা দিলে তো হবে না, 3টা দিলে এখানে হবে না। তাহলে এখানে 3 নাম্বারটা এখানে দেওয়া যাবে না। 3 নাম্বারটা আমাদের দিতে হবে 2 নাম্বার কক্ষপথে, কারণ আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2টি। তারপরে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 8টি। ওই যে 2n² সূত্র দিয়ে বের করতে হবে, 2n² সূত্র দিয়ে বের করতে হবে। তারপরে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 18টি। আর 4 নাম্বার কক্ষপথে, 4 নাম্বার কক্ষপথে এখানে নাই, আপাতত 3টাই লিখি, হ্যাঁ। তাহলে এগুলো কই থেকে আসলো? 2n² সূত্র থেকে। আমি যখন লিথিয়ামের চিত্র আঁকাইতে গেলাম, প্রথম কক্ষপথে যদি 3টা ইলেকট্রন দিয়ে দিই তাহলে হবে না, কারণ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতেই পারবে 2টা, বাকি একটা কোথায় চলে যাবে? 2 নাম্বার কক্ষপথে চলে যাবে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে এখানে, তাই না? ওকে, এরপরে এরপরে মনে করো আমি নাইট্রোজেন আঁকাচ্ছি। নাইট্রোজেন, এটা মনে করো যে নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত? 7। গুণ বা এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, 7 নাম্বার। তাহলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে প্রথম কক্ষপথে কয়টা যাবে? 2টা। 2টার বেশি কি যাইতে পারবে? পারবে না। বাকি যে 5টা আছে সেটা দ্বিতীয় কক্ষপথে চলে যাবে। 5টা কি দ্বিতীয় কক্ষপথে যাইতে পারবে? পারবে, কারণ দ্বিতীয় কক্ষপথে খালি জায়গা কয়টা? 8টা। দ্বিতীয় কক্ষপথে যাইতে পারে কয়টা? 8টা। তাহলে বাকি যে 5টা আছে, 7টার মধ্যে 2টা দিয়ে ফেলছে, আরো 5টা আছে না? তাহলে এই 5টা আমি কিন্তু দ্বিতীয় কক্ষপথে ইজিলি দিতে পারবো। তাহলে দ্বিতীয় কক্ষপথে দিয়ে দাও 5টা। তাহলে দিয়ে দিই 5টা। এখানে দেই 1, 2, 3, 4, 5। ইলেকট্রনগুলা দ্বিতীয় কক্ষপথ থেকে জোড়ায় জোড়ায় আঁকার চেষ্টা করবা। এই যে আমি দেখো জোড়ায় জোড়ায় আঁকাইছি, শুধু প্রথম কক্ষপথে আলাদা করে আঁকাই দিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম কক্ষপথে আলাদা করে আঁকাইছি, দেখছো? আর পরে এগুলা জোড়ায় জোড়ায় আঁকাবা। একটা 2টা জোড়ায় দিছি, পরের 2টা আবার জোড়ায় দিছি, পরের একটাই আছে, একটাই সিঙ্গেল থাকবে, এইভাবে। ওকে, তাহলে নাইট্রোজেন আমাদের আঁকানো শেষ। ওকে, তারপরে এখন মনে করো যে এটার আরেকটা ঘর বাড়াই। এরপরে মনে করো যে সোডিয়াম। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। মুখস্থ করতে হবে কিন্তু। তাহলে এটা আঁকাইতেছি কি আমি? সোডিয়াম। 11টা প্রোটন আছে, তার মানে 11টা ইলেকট্রনও আছে। তাহলে 11টা ইলেকট্রনের মধ্যে প্রথমে 2টা যাবে প্রথম কক্ষপথে, 2টা গেল প্রথম কক্ষপথে। আরো কয়টা রইলো ইলেকট্রন? 9টা ইলেকট্রন আছে আরো। 2টা দিয়ে ফেলছি, আরো 9টা আছে না? মোট 11টা। আরো 9টা আছে। এখন আরো 9টা আমি কি দ্বিতীয় নাম্বার কক্ষপথে দিতে পারবো? দ্বিতীয় নাম্বার কক্ষপথে জায়গায় আছে 8টা। জায়গায় আছে 8টা। তাহলে আমি দ্বিতীয় নাম্বার কক্ষপথে কয়টা দিব? 8টা দিব। জোড়ায় জোড়ায় দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর একটা কি 2 নাম্বার কক্ষপথে দিতে পারবো? এইখানে দিতে পারবো? পারবো না। আর জায়গাই নাই 2 নাম্বার কক্ষপথে। পরে ওইটা কোথায় চলে যাবে? 3 নাম্বার কক্ষপথে চলে যাবে। 3 নাম্বার কক্ষপথে চলে যাবে। ওকে, এরপরে আসো। এরপরে মনে করো আমি এখানে আঁকাবো হচ্ছে 4টা। দেখি 4টা জায়গা হবে এখানে? হবে না। ধরো আরেকটা দিচ্ছি আমি এখানে ঘর।
একটু হিবিজিবি হচ্ছে, একটু হিবিজিবি হচ্ছে, বাট বোঝা যাবে আশা করা যায়। এখানে আমি মনে করে দিব হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে, পটাশিয়াম কত নম্বরে আছে? পটাশিয়াম আছে হচ্ছে 19 নম্বরে। তাহলে প্রোটন সংখ্যা কত? 19। তাহলে এটা আমি আঁকাবো কি? পটাশিয়াম। তাহলে প্রথম কক্ষপথে যাবে 2টা, আরো আছে কয়টা? 17টা, মোট 19টা। তাহলে 2টা দিয়ে ফেলছি, আরো 17টা। 17টার মধ্যে 8টা যাবে 2 নম্বর কক্ষপথে, কারণ 2 নম্বর কক্ষপথে জায়গায় আছে 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি কয়টা দিয়ে ফেলছি? 10টা দিয়ে ফেলছি। 10টা দিয়ে ফেলছি না? আরো কয়টা আছে? 9টা আছে। তো 9টার মধ্যে 3 নম্বর কক্ষপথে থাকতে পারে কয়টা? 18টা। 3 নম্বর কক্ষপথে থাকতে পারে কয়টা? 18টা। তাহলে 3 নম্বর কক্ষপথে বাকি 9টা দিয়ে দিব না? দিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8। তাহলে 3 নম্বর কক্ষপথে আমি 8টা দিছি, 9 নাম্বারটা আর 3 নম্বর কক্ষপথে তো যাইতে পারবে, কারণ 3 নম্বর কক্ষপথে জায়গা আছে 18টা, অনেক জায়গা। বাট 3 নাম্বার কক্ষপথে এই 9 নাম্বার ইলেকট্রন আর যাবে না, সে চলে যাবে 4 নাম্বার কক্ষপথে। কেন ভাই? এতক্ষণ বললেন যে ওইখানে জায়গা খালি আছে, তাহলে ওইখানে যাবে না কেন? 4 নম্বর কক্ষপথে চলে গেল কেন? তো এই জিনিসটাই হচ্ছে ব্যতিক্রম। এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম। তো কেমিস্ট্রি শুরু ব্যতিক্রম দিয়ে, শেষ হয় ব্যতিক্রম দিয়ে। এইটা কেন 4 নম্বর কক্ষপথে গেল? এটা তো এইখানেও থাকতে পারতো। এই জিনিসটা তো এইখানেও থাকতে পারতো। 3 নম্বর কক্ষপথে তো জায়গা ছিল। 3 নম্বর কক্ষপথে আমি দিছি মাত্র 8টা ইলেকট্রন, থাকতে পারে 18টা। তাহলে 9 নাম্বার যে ইলেকট্রনটা আছে, মানে কি বলতেছি, মানে এক্সট্রা যে একটা ইলেকট্রন আছে লাস্টে, ওইটা 4 নম্বরে গেল কেন? 3 নম্বরে না গিয়ে কেন গেল? এই নিয়মটা শিখবো আমরা হচ্ছে আপ বাউন্ড নীতিতে। আফ বাউন্ড নীতিতে। এটার উচ্চারণ অনেক ভাবে হয়, হ্যাঁ। আমরা শিখছি হচ্ছে আউফ বাউন্ড। আচ্ছা, আমি বইয়ে কিভাবে লেখা আছে মনে নাই আমার। সেটা হচ্ছে আফ বাউন্ড, না এইভাবে লেখা থাকতে পারে, আফ বাউন্ড নীতি। এটা কেন 4 নম্বর কক্ষপথে গেল, এগুলো শিখবো আমরা কোথায়? আপ বাউন্ড নীতিতে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম। তো সবগুলো সুন্দর মতো হচ্ছিল, এই যে পটাশিয়ামটা আইসা কি করলো? আমাদের ব্যতিক্রম দেখাই দিল। তো কেমিস্ট্রি শুরু হয় ব্যতিক্রম দিয়ে, শেষও হবে ব্যতিক্রম দিয়ে, দেখো। আচ্ছা, মাত্র তো ব্যতিক্রমের শুরু, সামনে আরো দেখবো। তাহলে এই চিত্রগুলো আমরা ড্র করতে পারবো? অবশ্যই, অবশ্যই পারবো। এগুলো কিন্তু বেসিক, এগুলো আমাদের সামনের অধ্যায়ে অনেক পরিমাণে লাগবে, পুরো কেমিস্ট্রিতে এইগুলো লাগবে আমাদের। এই চিত্র পদে পদে আঁকানো লাগবে। 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়ে পদে পদে আমাদের আঁকাইতে হবে। তাহলে এই চিত্রগুলো কিন্তু আমাদের পারা লাগবে। এই যে ব্যতিক্রম জিনিসটা যে হইলো, এই জিনিসটা আমরা বুঝতে পারবো, সমস্যা নেই, আগেই টেনশন করার কারণ নাই। আফ বাউন্ড নীতি, এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারেই পড়বো, এই চ্যাপ্টারেই পড়বো। আচ্ছা, এখন আসো যে জিনিসগুলো আমরা দেখলাম, যে জিনিসগুলো আমরা দেখলাম এখানে মাত্র, আমি একটু আরেকটু বিস্তারিত করি এখানে, আরেকটু ডিপে ঢুকতেছি এখন আমরা। এই মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, একদম ছোট করে আঁকাচ্ছি যাতে কনফিউশনে না পড়ো। মাঝখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে থাকবে প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, প্রথম কক্ষপথে এখানে আমি কোনো মৌলও দিচ্ছি না, প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? 8টা। 3 নম্বর কক্ষপথে কয়টা থাকতে পারে? 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো 18টা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু গোল করে দিলে সুন্দর হইতো, কিন্তু বিশ্রী দেখা যাচ্ছে। 4 নম্বর কক্ষপথে কয়টা থাকতে পারবে? 32টা ইলেকট্রন। আমি আঁকাচ্ছি না 32টা ইলেকট্রন, আপাতত দেখো। তো এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারতা, ভাই এই যে ইলেকট্রনগুলো যে আপনি এখানে আঁকাইলেন, আপনি কি শিওর ইলেকট্রনগুলো এখানে আছে? আপনি যে ইলেকট্রনগুলো এই যে এখানে 2টা আঁকাইলেন, আপনি কি শিওর এখানে ইলেকট্রনগুলো আছে? তো ইলেকট্রনগুলো কিন্তু ক্রমান্বয়ে ঘুরতেছে। তো ঘোরা অবস্থায় মনে করে একটা ছবি তুলছি, তখন এরকম দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো ইলেকট্রন যে সবসময় এরকম ছড়ায় ছড়ায় থাকবে এরকমটা না।
ইলেকট্রন যে সবসময় ছড়ায় ছড়ায় থাকবে এরকমটা না। ধরো এর একটা কক্ষপথ, যে কোনো একটা কক্ষপথ আমি আঁকাইলাম। এই কক্ষপথ ইলেকট্রনগুলো আমি সুন্দর মতো এভাবে সিরিয়ালি আঁকাচ্ছি না? এভাবে তো নাও থাকতে পারে, বাট এভাবে আঁকাই কেন? যাতে বোঝা যায় ভালো মতো। বাট এইভাবে যদি থাকে ওরা, ধরো যে এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, ধরো এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে? এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 18টা। ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 18টা। তাহলে 18টা ইলেকট্রন আমি যদি এইভাবে আঁকাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে বাকি জায়গা তো খালি রইলো। আপনি তো আঁকানোর সময় খুব সুন্দর মতো আঁকাইতেছেন, আমরা আঁকাই সুন্দর করে, বাট ইলেকট্রন তো এইভাবেও থাকতে পারতো, তাই না? এটা কি আমরা জানি? এটা ফিক্সড কিছু? জানি না। এটা কিন্তু ফিক্সড কিছু না, ইলেকট্রনগুলো তো এইভাবেও থাকতে পারতো, এটা তো আমরা জানি না। তাহলে ইলেকট্রন এখানে সবচেয়ে বেশি পরিমাণে আছে না? তো ইলেকট্রন এই পরমাণুর কক্ষপথে ইলেকট্রন যেই স্থানে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, মানে ইলেকট্রন তুমি যেখানে সবচেয়ে বেশি পরিমাণে পাবা, বা ইলেকট্রন যেখানে সবচেয়ে বেশি ঘন, আমার কথা খেয়াল করো, এখানে ইলেকট্রন তো এভাবেও থাকতে পারতো, তাহলে এখানে কি ইলেকট্রন ঘন হয়ে গেল না? অনেক বেশি, অনেক বেশি ঘনত্ব বেড়ে গেল না? তাহলে এখানে যদি আমি হাত দেই, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি না? মানে আমি ধরো যে ইলেকট্রন ধরবো, ধরতে পারবো না যদিও, ইলেকট্রন ধরবো, তাহলে এখানে হাত দিলে কি, এখানে যদি হাত দিই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে পরমাণুর যে কক্ষপথে যে অংশে ইলেকট্রন সবচেয়ে বেশি পাওয়া যায় সেটার একটা নাম আছে। তাহলে আমি যদি একটু এক্সপ্লেন করি, এখানে এটা একটা কক্ষপথ, আমি ইলেকট্রনগুলো এখানে একটু ঘন করে আঁকাই দিই। ধরো 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন ঘন অবস্থায় আছে, তাই না? তো এটা তো আমরা আঁকানোর সময় কিভাবে আঁকাই এটাকে সুন্দর মতো এইভাবে আঁকাই, যে 1 2 3 4 5 6 7 8, যে সমানভাবে সুন্দর মতো ছড়াই আছে। বাট এমনটা তো নাও হতে পারে, এমনটাও তো থাকতে পারে, এমনটাও তো থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে এরকম এলোমেলো, মানে একসাথেই জড়ো হয়ে থাকে। তো একসাথে যখন জড়ো হয়ে থাকে, এই যে যে পজিশনটা, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তখন এই জায়গাটাকে বলা হয় অরবিটাল। তখন এই জায়গাটাকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর। তাহলে অরবিটালের সংজ্ঞা দিতে পারবা? দেখো, অরবিট আর অরবিটালের মধ্যে প্যাচ লাগায়ও না, আমি তোমাকে একটু স্পষ্ট ভাষায় লিখে দিই এখানে। এটা কি? এই যে গোল যেটা রাখাইলাম, এটা হচ্ছে অরবিট, অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর। এখন মনে করো যে তুমি এইখানে ইলেকট্রন সবচেয়ে বেশি পাইলা, এখানে ইলেকট্রন সবচেয়ে বেশি পাইলা, আমি ইলেকট্রনগুলো আঁকাই নাই, ধরো যে এই অংশে বেশি পাইলা, তাহলে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি সবচেয়ে বেশি না? তাহলে কক্ষপথের যে অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা ইলেকট্রনের ঘনত্ব 99.99%, মানে 100%-এর কাছাকাছি, কক্ষপথের যে অংশে ইলেকট্রনের ঘনত্ব 99.99%, সেই অংশকে অরবিটাল বলা হয়, অরবিটাল বলা হয়, অরবিটাল বলে। এখন অরবিটালের বাংলা কি? উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এখানে কিন্তু মানুষের অনেক প্যাচ লাগে, কারণ কি জানো? তোমরা এসএসসি তে শিখবা অরবিটাল আর উপশক্তি স্তর একই, বাট ইন্টারে যা শিখবা অরবিটাল আর উপশক্তি স্তর হচ্ছে ভিন্ন। এইখানে হচ্ছে প্যাচ। বাট আপাতত এসএসসি তে যেভাবে আসে সেভাবে আমরা শিখি, ইন্টার এটা শিখা লাগবে না এখন। ইন্টারে যা আবার ভিন্ন কিছু দেখবা, বলবা যে এসএসসি তে ভুল পড়ে আসছি। বাট এরকমই, আমাদের বইতে ভুল থাকলে আমাদের ভুলটাই পড়া লাগবে, কারণ ভুলটাই পরীক্ষায় আসবে, উত্তরে ভুলও থাকবে, তখন কিছু করার নাই, এটাই বাংলাদেশের সিস্টেম। ওকে, তাহলে কক্ষপথে যে অংশে ইলেকট্রনের ঘনত্ব 99.99%, তার মানে কি এখানে ইলেকট্রনের সংখ্যা কি অনেক বেশি, এখানে ইলেকট্রনগুলো চেপে চেপে আছে,
এই যে এই জায়গাটা ইলেকট্রনগুলো চেপে চেপে আছে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কি অনেক বেশি না, মানে ঘন অনেক। তাহলে এই জায়গাটাকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর। আশা করি অরবিটাল বা উপশক্তি স্তর বোঝা গেছে। তাহলে অরবিটের সাথে কিন্তু প্যাচ লাগাও না, একটা হচ্ছে শক্তি স্তর আর একটা হচ্ছে উপশক্তি স্তর। শক্তি স্তর কোনটা, যেখানে ইলেকট্রনগুলো থাকে, আর উপশক্তি স্তর কোনটা, যেখানে ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি পরিমাণে থাকে। যেখানে ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে উপশক্তি স্তর, আর পুরো যে কক্ষপথটা সেটাকে বলা হয় অরবিট বা শক্তি স্তর। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসো মোস্ট ভ্যালুয়েবল পার্ট এই অধ্যায়ের, সেইটা আমাদের শেখা লাগবে। দেখো, এটা আমি একটু ভিন্নভাবে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম, এখন যে টপিকটা পড়াবো এটা একটু ভিন্নভাবে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম, বাট অনেকটা প্যাচ লাগতে পারে, ঠিক আছে? তাও আমি একটুখানি দেখাই, হ্যাঁ একটুখানি দেখাই, মানে এটা কিন্তু ভ্যালিড নিয়ম না, বাট আমি দেখাই একটুখানি তোমাদেরকে। মনে করো একটা বিল্ডিং আঁকাইতেছি, বিল্ডিং। বলতে পারো ভাই বিল্ডিং এর নিচের কলামটা তো ছোট কেন, কিছু করার নাই ভাই, মিলানোর জন্য দিছি। দেখো, এখন যেগুলো বলবো এগুলো হচ্ছে আনইউজুয়াল কথাবার্তা, এটা পড়াশোনার বাইরের টপিক না, তবে এটা এমনিই বলবো যাতে পড়াটা মোটামুটি একটু হলেও ধরা যায় আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এটা মনে করো একটা বিল্ডিং, 4 তলা বিল্ডিং। এটা হচ্ছে প্রথম তলা, এটা দ্বিতীয় তলা, এটা তৃতীয় তলা, এটা হচ্ছে চতুর্থ তলা। ওকে, তো প্রথম তলায় ফ্ল্যাট হচ্ছে একটা। প্রথম তলায় ফ্ল্যাট কয়টা, একটা। আচ্ছা, তারপরে 2 নম্বর তলায় ফ্ল্যাট হচ্ছে তোমার 2টা, ভাগ করে দিচ্ছি। প্রথম তলায় ফ্ল্যাট একটা, দ্বিতীয় তলায় ফ্ল্যাট 2টা, তৃতীয় তলায় ফ্ল্যাট হচ্ছে 3টা। এর জন্য নিচের নিচের অংশটা ছোট, ফ্ল্যাট একটা ফ্ল্যাট এর জন্য ছোট। আর তৃতীয় তলায় ফ্ল্যাট হচ্ছে তোমার 3টা। 3টা ফ্ল্যাট এখানে আঁকাইতেছি আমি। গোলাপি রঙের যে লেখাটা আছে, মানে দাগগুলো আছে, এগুলো দেখে কি বুঝবা, এটা হচ্ছে ফ্ল্যাট ভাগ করছি, ফ্ল্যাট। ওকে, আর 4 নম্বর তলায় ফ্ল্যাট থাকবে হচ্ছে তোমার, 4 নম্বর তলায় আচ্ছা দাঁড়াও, 3 5 7, 4 নম্বর তলায় ফ্ল্যাট থাকবে হচ্ছে 4টা। এ একটা, তারপরে এ একটা, এ একটা, 1 2 3 4টা তো হয়ে গেছে, তাই না? এই তো। তাহলে প্রথম তলায় ফ্ল্যাট কয়টা, একটা। 2 নম্বর তলায় 2টা। কিভাবে বুঝতেছি, এখানে দেখো, এই একটা ফ্ল্যাট, এখানে এখানে 2টা ফ্ল্যাট, এখানে 3টা ফ্ল্যাট, এখানে 4টা ফ্ল্যাট। এতটুকু তো ক্লিয়ার, তাই না? ওকে, আচ্ছা। আচ্ছা, একটু ওয়েট, একটু পানি টানি খেয়ে নিই। দেখো, এগুলো কিন্তু তোমার মনে রাখা লাগবে না, আমি এমনিই বলতেছি, হ্যাঁ। তো প্রথম যে তলা আছে, এই তলার যে ফ্ল্যাটের নাম, এই ফ্ল্যাটের নাম হচ্ছে এস।
এবং দ্বিতীয় যে ফ্লোর আছে, দ্বিতীয় ফ্লোরে একটা ফ্ল্যাটের নাম হচ্ছে এস আর একটা ফ্ল্যাটের নাম হচ্ছে পি। একটা ফ্ল্যাটের নাম হচ্ছে এস আর একটা ফ্ল্যাটের নাম হচ্ছে পি। তৃতীয় যে ফ্লোর আছে সেখানে একটা হচ্ছে এস, একটা পি, আর একটা এক্সট্রা আসবে সেটা হচ্ছে ডি। এবং চতুর্থ যে ফ্লোর আছে সেখানে প্রথম ফ্ল্যাট হচ্ছে এস, পরের ফ্ল্যাট হচ্ছে পি, তারপরটা হচ্ছে ডি, তারপরটা হচ্ছে এফ। তাহলে প্রথম ফ্ল্যাটে হচ্ছে একটা ফ্ল্যাট এস, পরের দ্বিতীয় তলায় হচ্ছে দুইটা ফ্ল্যাট এস এবং পি, তারপর তিন নাম্বার ফ্ল্যাট, সরি তৃতীয় ফ্লোর, আমি তো আওলাই ফেলতেছি। 3 নাম্বার ফ্লোরে হচ্ছে তিনটা ফ্ল্যাট এস পি ডি। 4 নাম্বার ফ্লোরে হচ্ছে চারটা ফ্ল্যাট এস পি ডি এফ। এখন আসো রুমের হিসাব করবো, রুমের হিসাব করবো এইখানে, হ্যাঁ। তো 1 নাম্বার ফ্ল্যাট যেটা আছে এস ফ্ল্যাটে একটা করে রুম হয়। কয়টা রুম হয়? একটা রুম হয়। আর পি ফ্ল্যাটে রুম হয় হচ্ছে তিনটা করে। আমি রুম ভাগ করতেছি এখানে। একটা রুম, আচ্ছা ওয়েট, একটা রুম, এই যে মোট তিনটা রুম। পি ফ্ল্যাটে কয়টা রুম হয়? তিনটা রুম হয়। আচ্ছা, আর এস ফ্ল্যাটে কয়টা রুম হয়? একটা রুমই হয়। তাহলে এইখানেও তো এস এস ফ্ল্যাট আছে, এস ফ্ল্যাটে একটা রুম হয়। পি ফ্ল্যাটে কয়টা করে রুম হয়? তিনটা করে রুম হয়। আর ডি ফ্ল্যাটে হবে 5টা রুম। 5টা আশা করি হয়ে গেছে। 1 2 3 4 5, ওকে। এস ফ্ল্যাটে কয়টা রুম? একটা। পি ফ্ল্যাটে কয়টা রুম? তিনটা। তিনটা হয়ে গেছে। ডি ফ্ল্যাটে কয়টা রুম? 5টা। 5টা হয়ে গেছে না? 1 2 3 4 5, ওকে। এবং এফ ফ্ল্যাটে 7টা রুম। আমি বেশি ঘন ঘন হয়ে গেছে, চিত্রটা সুন্দর হইল না। এই ধরো যে একটা রুম, পরে হচ্ছে দুইটা, তিনটা, চারটা, 5টা, যা হওয়ার হয়েছে 6টা 7টা আর কি। তাহলে এখন মনে রাখবা যে এস ফ্ল্যাটে কয়টা রুম? একটাই রুম। পি ফ্ল্যাটে কয়টা রুম? তিনটা রুম। পি ফ্ল্যাটে তিনটা রুম। আগে আসো এগুলা এমনি পড়াচ্ছি, হ্যাঁ, আগে বোরিং হয়ে যায় না, হ্যাঁ। তো মনে করো যে প্রথম তলাতে একটা ফ্ল্যাট আছে, সেটা হচ্ছে এস। রুম কয়টা আছে? একটা। দ্বিতীয় তলাতে দুইটা ফ্ল্যাট আছে, একটা হচ্ছে এস ফ্ল্যাট, একটা হচ্ছে পি ফ্ল্যাট। এস ফ্ল্যাটে আছে একটা রুম এবং পি ফ্ল্যাটে আছে তিনটা করে রুম। তারপরে 3 নাম্বার ফ্লোরে এস ফ্ল্যাট আছে, পি ফ্ল্যাট আছে, ডি ফ্ল্যাট আছে। এস ফ্ল্যাটে রুম কয়টা? একটা। পি ফ্ল্যাটে পি ফ্ল্যাটে রুম কয়টা? তিনটা। এবং ডি ফ্ল্যাটে রুম হচ্ছে 5টা। এবং চতুর্থ তলায় ফ্ল্যাট আছে চারটা, এস পি ডি আর এফ। তো এস ফ্ল্যাটের রুম আছে একটা, পি ফ্ল্যাটের রুম আছে তিনটা, আর ডি ফ্ল্যাটের রুম আছে কয়টা? ডি ফ্ল্যাটের রুম আছে হচ্ছে 5টা। এবং এফ ফ্ল্যাটের রুম আছে হচ্ছে 7টা। এখন এই জিনিসটা মনে রাখবা যে প্রতি রুমে, এটা কিন্তু অফিসিয়াল পড়া না, কিন্তু এটা কিন্তু আবার বাইরে ফার্স্ট টাস করো না, মান সমান থাকবে না। প্রতি রুমে দুটি করে ইলেকট্রন থাকতে পারে, দুটি করে ইলেকট্রন থাকতে পারে। প্রতি রুমে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। প্রতি রুমে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, তাহলে এস রুমে ইলেকট্রন কয়টা থাকবে? এস রুমে ইলেকট্রন থাকবে হচ্ছে দুইটা। এস রুমে ইলেকট্রন থাকবে কয়টা? দুইটা। কারণ এস তো একটা রুমে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা ইলেকট্রন থাকতে পারে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, হ্যাঁ, প্যাচ লাগাও না আগেই। তো এস একটা রুম, এই রুমে কয়টা ইলেকট্রন থাকতে পারে? কয়জন থাকতে পারে? ধরো যে ম্যারিড কাপল থাকতে পারে শুধু 2জন করে, তাই দুইটা ইলেকট্রন থাকবে। ইলেকট্রনের চিহ্ন দেয় এইভাবে, একটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন। কেন উল্টা পাল্টা দিছি ওইরকম ভাবার দরকার নাই, হ্যাঁ। আমি দুইটা আলাদা আলাদা বুঝাইছি, একটা মনে করো ছেলে, একটা মনে করো মেয়ে, নালে নালে একই রকম হয়ে যাবে, বুঝছো?
এখন কেন ভিন্ন, ওই উত্তর পরে, ওই উত্তর পরে। আচ্ছা, এস ফ্ল্যাটে একটা রুম, তাহলে মানুষ কয়জন? 2 জন। বা ইলেকট্রন কয়জন? 2 জন। পি ফ্ল্যাটে 3টা রুম, প্রতিটা রুমে 2 জন 2 জন করে জায়গা আছে, প্রতিটা রুমে 2 জন 2 জন করে জায়গা আছে। এবার আসো তৃতীয় ফ্ল্যাটে। তৃতীয় ফ্ল্যাটে এস এস এসে একটা রুম আছে, এসে একটা রুমে কয়জন থাকবে? 2 জন রুম, 2জন থাকবে, সরি, 2টা ইলেকট্রন থাকবে। এই যে এটা হচ্ছে পি ফ্ল্যাট, পি ফ্ল্যাটে 3টা রুম, 3টা রুমে কয়জন কয়জন করে থাকবে? 2 জন 2 জন করে থাকবে, প্রতি রুমে 2 জন 2 জন করে। এটা হচ্ছে ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাটে 5টা রুম, প্রতি ফ্ল্যাটে 2 জন 2 জন, প্রতি রুমে 2 জন 2 জন করে থাকবে। এবার আসো চতুর্থ তলায়। চতুর্থ তলায় একটা এস ফ্ল্যাট আছে, এস ফ্ল্যাটে একটাই রুম, 2 জন থাকবে। পি ফ্ল্যাটে 3টা রুম, 2 জন 2 জন করে 6 জন থাকতে পারবে। তারপরে ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাটে 5টা রুম, এখানেও 2 জন 2 জন করে থাকবে। তারপর এফ ফ্ল্যাট, এফ ফ্ল্যাটে কয়টা রুম? 7টা রুম, 2 জন 2 জন করে থাকবে। এখানে এখানে এসে তো কালি দিচ্ছে না, রুমে আর কেউ থাকতে যাচ্ছে না মনে হয়। ওকে, এখন একটু হিসাব করো, হ্যাঁ, এখন একটু হিসাব করব আমরা, একটু হিসাব করবো এখানে। অধৈর্য হয়ে যায় না আগেই, একটু ধৈর্য লাগবে আমাদের, একটু ওয়েট। দেখো আমি এখানে একটু পরিচয় দিচ্ছি। এখানে এই প্রথম যে তলাটা আছে এটাকে বলা হয় প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথকে প্রকাশ করা হয় কি দ্বারা? এল দ্বারা, সরি কে দ্বারা, কি বলি, কে দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় কক্ষপথে এল দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর কক্ষপথকে এম দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বর কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এইটা হচ্ছে আমাদের 4 নম্বর কক্ষপথ। আচ্ছা, আমরা কি জানতাম? 1 নম্বর কক্ষপথে মানে এন এর এন সমান সমান যখন 1, তখন এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারতো? 2টি। শিখছি না আমরা 2n² সূত্র দিয়ে, 2n² সূত্র দিয়ে। তারপরে এন এর ভ্যালু যখন 2, তখন কয়টি ইলেকট্রন থাকতে পারতো? 8টি। এন এর ভ্যালু যখন 3, কালিতে সমস্যা করতেছে, ইলেকট্রন থাকতে পারতো 18টি। তারপরে হচ্ছে কক্ষপথ যখন 4 নাম্বার, তখন এখানে ইলেকট্রন থাকতে পারতো 32টি। এখন গুণত, এই যে দেখো প্রথম কক্ষপথ ইলেকট্রন কয়টা? 2টা। এই যে প্রথম তলায় 1 আর 2, 1 2, গোলাপি দাগগুলা দেখো 1 2। তারপর 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, বুঝতে পারছো? তারপর 3 নম্বর কক্ষপথে দেখো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন আছে, মানে 3 নম্বর ফ্লোরে। তারপর হচ্ছে 4 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 32টা। গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16টা রুম আছে, প্রতি রুমে 2টা করে ইলেকট্রন, 16 দুগুণে 32টা ইলেকট্রন। মিলছে? মিললো তো, তাই না? আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় দেখো এখানে কি করছি। তোমরা তো এই জিনিসগুলোর সাথে পরিচিত, তাই না? তাহলে তো একটু হলেও বোঝার কথা। কি অবস্থা তোমাদের? মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে কি যাচ্ছে, নাকি ঘুমাই গেছো? মনে হচ্ছে ঘুমাই গেছে। কি মাথার উপর দিয়ে যাচ্ছে সব? হ্যাঁ, তুমি হেডফোন ইউজ করবা, তাহলে একটু বেটার ফিল পাবা। কারণ হেডফোন ইউজ না করলে সাউন্ডটা আমাদের কানে পৌঁছায় না মোটামুটি, মানে একদম, মানে কি বলে, কনসেন্ট্রেশন আসে না, ওইটাকে বলে। ওকে,
ঠিক আছে ঠিক আছে, 9 মিনিট আছে, আমি মোটামুটি একটা জিনিস পড়াই দিব এখন, তাহলেই হয়ে যাবে আমাদের। তাহলে এবার আসো আসল কথায়, এবার আসো আসল কথাবার্তায়। আরো বৃত্ত যদি, আরো বড় বৃত্ত যদি আঁকানো যাইতো তাহলে তাই আঁকাইতাম। মাঝখানে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে থাকবে কে, প্রোটন এবং নিউট্রন থাকবে। আচ্ছা আমি কি বলছিলাম, প্রথম ফ্লোরে ফ্ল্যাট কয়টা, একটাই ফ্ল্যাট। একটু আগে বললাম না যে এই ইলেকট্রনগুলো এইভাবে থাকে, এই যে দুইটা ইলেকট্রন, আহ মানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে, দুইটা দিছি। তারপর দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, আটটা, এই যেভাবে দেই। দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে, আমরা এইভাবে কি করি, আঁকাই। এখন ইলেকট্রনগুলো কোথায় থাকে, তাদের একটা ঘর আছে না, ওই ঘরগুলাই এতক্ষণ আঁকাইতেছিলাম, যে ইলেকট্রনগুলো এইখানে কোন ঘরে থাকে, কিভাবে ডিস্ট্রিবিউট করা থাকে, কিভাবে সাজানো থাকে, সেই জিনিসগুলাই দেখতেছিলাম এতক্ষণ। ঠিক আছে, এখন একটু গুছাই দিই তোমাদেরকে। ধরো, তাহলে আমি কি বলছিলাম, প্রথম তলায় একটাই ফ্ল্যাট আছে, তাহলে এখানে একটাই ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের নাম হচ্ছে এস। কয়টা ইলেকট্রন থাকতে পারে এখানে, একটা রুম আছে, একটা ফ্ল্যাট, প্রথম ফ্ল্যাটে একটাই রুম আছে, দুইটা ইলেকট্রন থাকতে পারবে। তারপরে আসো দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ফ্ল্যাট হচ্ছে দুইটা, মানে তলা যত ফ্ল্যাট তত, তাই না, দ্বিতীয় তলায় হচ্ছে ফ্ল্যাট হচ্ছে দুইটা, তাহলে দুইটা ফ্ল্যাট আঁকাও এখানে। দুইটা ফ্ল্যাট আমি দুই দিকে আঁকাচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এভাবে ঝামেলা হবে, একটু সাজাই দিচ্ছি। ওকে, তাহলে দ্বিতীয় তলায় দুইটা ফ্ল্যাট আছে, প্রথম ফ্ল্যাটটাকে এস বলা হয়, প্রথম ফ্ল্যাটটাকে বলা হয় এস, এবং এস এ কয়টা, একটা রুম, একটা রুমে দুইজন থাকতে পারে, তাহলে এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারবে। তারপরে আরেকটা থাকবে পি নামের ফ্ল্যাট, ফ্ল্যাটগুলোর নাম কি কি হয়, এস, প্রথম ফ্ল্যাটে এস, পরের ফ্ল্যাটে এস আর পি, পরের ফ্ল্যাটে এস পি ডি, পরের ফ্ল্যাটে পরের ফ্লোরে এস পি ডি এফ। এটা হচ্ছে 1 নাম্বার তলা, এটা 2 নাম্বার তলা, এটা 3 নাম্বার তলা, এটা 4 নাম্বার তলা। মানে 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ। এখন আমি কক্ষপথ শব্দটা ব্যবহার করি, তাহলে 1 নাম্বার কক্ষপথে একটাই ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে একটাই রুম আছে, তো একটা রুমে দুইজন থাকতে পারতেছে। এবার আসো 2 নাম্বার তলায়, 2 নাম্বার তলায় দুইটা ফ্ল্যাট আছে, একটা তলা, দুইটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে রুম হচ্ছে একটা, তো ওই রুমে দুইটা ইলেকট্রন থাকতে পারবে। এবং আরেকটা ফ্ল্যাট আছে, সেখানে রুম হচ্ছে তিনটা, সেখানে রুম হচ্ছে তিনটা। তো এই জিনিসটা মনে রাখবো কিভাবে, তাই না, এটা একটু কষ্ট হয়ে যাচ্ছে না, যে কোনটায় কতগুলা রুম, এটা কষ্ট হয়ে যাচ্ছে না, আমি একটু সাজা দিচ্ছি, হ্যাঁ। তো এস এ রুম হচ্ছে তোমার একটা, বিজোড় সংখ্যা করে বাড়াও। পিতে রুম আছে হচ্ছে তিনটা, একের পর তিন না, বিজোড় সংখ্যা। এস পি ডি, ডি তে রুম আছে কয়টা জানো, পাঁচটা, বেজোড় সংখ্যা 1 3 5। তারপর এফ, এফ এ রুম আছে হচ্ছে 7টা, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে হিসাব করব। ঠিক আছে, এস এ হচ্ছে রুম একটা, পিতে তিনটা, ডিতে পাঁচটা, এফ এ হচ্ছে 7টা। তো কঠিন না, কিন্তু জিনিসগুলো কঠিন ভাইবো না, আমি একটু কঠিন ভাবে পেঁচায় পেঁচায় বুঝাচ্ছি, বাট আলটিমেটলি এগুলো সহজ জিনিস, সামনে বুঝতে পারবা। তাহলে পিতে রুম কয়টা হয়, তিনটা হয়। তো পিতে যদি তিনটা রুম হয়, তিনটা রুমে কয়জন কয়জন থাকতে পারবে, 6জন থাকতে পারবে, দুইটা দুইটা করে। তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে দুইটা থাকবে, এখানে দুইটা থাকবে, এখানে দুইটা থাকবে, তাহলে এটা হয়ে গেল। এখন আসো 3 নাম্বার কক্ষপথে, 3 নাম্বার কক্ষপথে একটা এস থাকবে। 3 নাম্বার কক্ষপথে ফ্ল্যাট কয়টা, তিনটা, তো তিনটা আঁকাই, এখানে একটা আঁকাইছি, তারপরে ধরো যে এখানে একটা আঁকাই, আর ধরো যে এখানে একটা আঁকাই।
তো 3 নাম্বার তলায় 3টা ফ্ল্যাট আছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে ডি। এস এ রুম কয়টা? একটাই রুম, একটা রুমে দুইজন থাকবে। তারপর পিতে রুম কয়টা? পিতে রুম 3টা, বিজোড় সংখ্যা। সবসময় রুম সংখ্যা কি হয়? বিজোড় হয়। পিতে রুম হচ্ছে 3টা, তো 3টা ভাগ করো এভাবে, 1 2 3। তাহলে এক রুমে দুইজন দুইজন করে থাকবে, প্রতি রুমে দুইজন দুইজন করে থাকবে। এবং ডিতে রুম কয়টা? 5টা, 1 2 3। আচ্ছা, এখানে অসৌন্দর্য হয়ে যাচ্ছে। 1 2 3 4, এবারে তো আরো অসৌন্দর্য হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রথম রুমে থাকবে দুইজন, পরের রুমে থাকবে দুইজন, পরের রুমে আবার দুইজন, পরের রুমে আবার দুইজন, আবার এই রুমে হচ্ছে দুইজন। তাহলে 4 নম্বর কক্ষপথ আমি আর রাখাইতেছি না। 4 নম্বর কক্ষপথে কে কে থাকবে? কয়টা ফ্ল্যাট থাকবে? 4টা ফ্ল্যাট থাকবে, এস পি ডি এফ, এস পি ডি এফ। তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমি এতক্ষণ যাবত যে জিনিসটা বোঝাইতে চাইতেছি, অরবিটাল বলতে কি বোঝায়? যেখানে ইলেকট্রনের ঘনত্ব 99.99%। পুরা কক্ষপথের ভিতরে সব জায়গায় তো ইলেকট্রন থাকবে না, যেই জায়গায় ইলেকট্রন সবচেয়ে বেশি থাকবে সেই জায়গাগুলোকে কি বলা হবে? অরবিটাল বলা হবে। সেই জায়গাগুলোকে অরবিটাল বলা হবে। তাহলে দেখো, 2 নম্বর কক্ষপথটা খেয়াল করো। এটা 2 নম্বর ছিল না, 3 নম্বর ছিল, সরি সরি। 3 নম্বর কক্ষপথটা খেয়াল করো, 3 নম্বর কক্ষপথ। এটা আমি অন্য কালার করে দিই, নাহলে তোমার প্যাচ লাগতেছে, আমি বুঝতেছি, দেখতে একটু অসুবিধা হয়। এই যে গোলাপি কালার যে ঘরগুলো আছে, ফ্ল্যাটগুলো আছে, সেগুলো খেয়াল করো। এটা 3 নম্বর কক্ষপথে আছে না? এটা কয় নাম্বার কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ। প্যাচ লাগানো যাবে না কিন্তু। তাহলে 3 নম্বর কক্ষপথে খেয়াল করো, আমি একটা জিনিস পড়ে আসছি না, উপশক্তি স্তর। কক্ষপথে যে অংশে ইলেকট্রনের ঘনত্ব 99.99%, সেই অংশগুলোকে কি বলে? অরবিটাল বা উপশক্তি স্তর, যেখানে ইলেকট্রনের ঘনত্ব কি সবচেয়ে বেশি। তাহলে এইখানে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব কোথায় কোথায় বেশি? একটু খেয়াল করলে বলতে পারবা না? এইখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, এইখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, আর এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। বাকি জায়গাগুলো কি ফাঁকা না? বাকি জায়গাগুলো কি ফাঁকা? বাকি জায়গাগুলো হচ্ছে ফাঁকা। তাহলে ঘনত্ব যেখানে যেখানে বেশি সেটাই কি বলবো? অরবিটাল বলবো। অরবিটাল অথবা কি বলবো? উপশক্তি স্তর। তাহলে এটাকে কি বলবো? এটাও অরবিটাল, এটাও অরবিটাল। বাংলাটা লিখতেছি না। তাহলে এখন বোঝা গেছে অরবিটালটা কি আর ইলেকট্রনগুলো কিভাবে থাকে, বোঝা গেছে আশা করা যায়। সামনে আরো ক্লিয়ার করব, এগুলো তো আমি মাত্র শুরু করতেছি, সামনে আরো ক্লিয়ার করব ইনশাল্লাহ। এখন কয় মিনিট আছে আমরা দেখে নিই, মানে আমাদের টাইম শেষ হয়ে যেতে পারে। এই মিনিট তো 1 মিনিট আছে, শেষ হয়ে যাবে তো।